আজকে আমরা সম্ভাবনা টপিকটা নিয়ে আলোচনা করব। হায়ার ম্যাথের 14তম অধ্যায়, তাই না? তা এখন সম্ভাবনা মানে কি? যদি আমরা বলতে চাই যে সম্ভাবনা সম্ভাবনা বলতে যে যে কোনো একটা ঘটনায় ফলাফল আমরা যেটা পাবো এটা তো আমরা আগে থেকে বলতে পারি না। তো আগে থেকে যেটা অনুমান করতে পারি এই অনুমান করাটাই হচ্ছে সম্ভাবনা। মানে এই ঘটনাটা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে। যেমন আমরা যখন টর্চ করি, টর্চে হেড থাকে এন্ড টেইল থাকে, কিন্তু কোনটা পড়বে এটা তো আমরা বলতে পারি না। এক্স্যাক্টলি হেড পড়বে নাকি টেল পড়বে সেটা আমরা বলতে পারি না, কিন্তু এর যে কোনো একটা পড়বে এটা আমরা বলতে পারি। তো এই যে অনুমান করতেছি এখানে হেড পড়ার সম্ভাবনা কতটুকু, টেল পড়ার সম্ভাবনা কতটুকু, অনুমান যে করতেছি এই অনুমানটাই হচ্ছে আমাদের সম্ভাবনা। এখন এই সম্ভাবনা টপিকটা শুরুর আগে আমাকে বেশ কিছু কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার করে নিতে হবে। সেটা প্রথমেই আসো দৈব পরীক্ষা। এগুলো আসতে পারে জ্ঞানমূলক কোশ্চেন বা 1 মার্কের যে কোশ্চেন, 2 মার্কের যে কোশ্চেন গুলো আছে চাইলে। দৈব পরীক্ষা কি? দেখো, সুন্দর একটা সংজ্ঞা এখানে দেওয়া আছে। যখন কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকে কিন্তু পরীক্ষাটিতে কি ফলাফল আসবে নিশ্চিত করে বলা যায় না, তাকেই বলা হয় দৈব পরীক্ষা। মানে ধরো এই হচ্ছে একটা কয়েন, এই কয়েনের কি থাকে, দুইটা পিঠ থাকে, একটা হেড থাকে এবং আরেকটা টেল থাকে। তা আমরা আগে থেকে ফলাফল জানি, হয় হেড পড়বে না হলে টেল পড়বে। প্রথম কথা কিন্তু সেটাই বলছে। দেখো, সকল ফলাফল গুলো আমরা আগে থেকে জানি। সকল ফলাফল কি, এখানে হেড অথবা টেল, এই দুইটা ফলাফল এই টর্চের ক্ষেত্রে। কিন্তু কোনটা আসবে সেইটা আমরা নিশ্চিত করে বলতে পারি না, এটাই হচ্ছে দৈব পরীক্ষা। যেমন এখানে বলছি কি, একটা মুদ্রা নিক্ষেপ করলে, মানে মুদ্রা নিক্ষেপ করলে ওই হেড আসবে নাকি টেল আসবে স্পেসিফিক ভাবে আমরা বলতে পারি না। সেজন্য এই মুদ্রা নিক্ষেপটাই হচ্ছে দৈব পরীক্ষা। এমসিকিউ তে আসবে যে মুদ্রা, এই দৈব পরীক্ষার এক্সাম্পল কোনটা, একটা মুদ্রা নিক্ষেপ। মানে যে কোনো এক্স্যাক্টলি যে ফলাফলটা আমরা আগে থেকে বলতে পারি না সেই সকল পরীক্ষাই হচ্ছে দৈব পরীক্ষা। তারপরে বলতেছে ঘটনা বা ইভেন্ট। ঘটনা কি, ওই ফলাফল গুলাকে ঘটনা বলতেছে, একত্রে ওই ফলাফল গুলাকেই ঘটনা বলতেছে। যেমন একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষায় তিন পাওয়া একটা ঘটনা, আবার জোড় সংখ্যা পাওয়া একটা ঘটনা। যতগুলো ঘটনা ঘটবে, 6 পাওয়া একটা ঘটনা, 4 পাওয়া, 5 পাওয়া, 2, 1 সবগুলো পাওয়া কিন্তু একটা ঘটনা। মানে ফলাফল গুলাকে তুমি বলতেছো ঘটনা। সমসম্ভাব্য ঘটনাবলী। আচ্ছা, সমসম্ভাব্য ঘটনাবলী মানে দেখো, তুমি এই যে হেড অথবা টেইল পরীক্ষা বলতেছো, তুমি টোটালটা যদি 100% বলো, টোটালটা যদি তুমি 100% বলো, হেড পড়ার সম্ভাবনা কত, অর্ধেক। টেল পড়ার সম্ভাবনা কত, অর্ধেক, 50-50। এই 50-50% থাকলে বা 50-50 থাকলে সেটাকে বলা হয় সমসম্ভাব্য ঘটনাবলী। মানে কেউ কারোর থেকে কম বেশি হবে না, একদম দুইটা সমান পরিমাণে হবে। আচ্ছা, তারপর এখানে বলতেছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনাবলী। পরস্পর বিচ্ছিন্ন ঘটনাবলী এটা আবার কি? যে কোনো পরীক্ষায় যদি একটা ঘটনা ঘটলে, কোনো পরীক্ষায় একটা ঘটনা ঘটলে অন্যটা অথবা অন্য ঘটনাগুলো না ঘটতে পারে, তবে উক্ত ঘটনাগুলোকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনাবলী বলে। এটা বোঝাই যাচ্ছে একটা যদি আসে তো অন্যগুলা হবে না। যেমন দেখো, একটা নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করলে হেড যদি আসে তাই টেল আসবে না, আবার যদি টেল আসে তাহলে হেড আসবে না। তাহলে এটা কি, দুইটা বিচ্ছিন্ন ঘটনা। কেননা এই যে হেড আসলে টেল আসতে পারে না, আবার টেল আসলে হেড আসতে পারে না, এগুলাই হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। অনুকূল ফলাফল, এইটা একটু লাগবে সৃজনশীলের জন্য। অনুকূল ফলাফল বা ফেভারেবল আউটকাম কি জিনিস? কোন একটা পরীক্ষায় একটা ঘটনার সপক্ষের ফলাফল হলো অনুকূল ফলাফল। মানে এই যে এখানে একটা এক্সাম্পল বলছে, একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষায় 6টা ফলাফল পাইতে পারি, 1 থেকে 6 পর্যন্ত। এই 6টা ফলাফলের মধ্যে বিজোড় সংখ্যা কয়টা আছে, 1, 3, 5, 3টা বিজোড় সংখ্যা আছে। এই তিনটা যে পাবা, তিন না কিন্তু 3টা ফলাফল, এই 3টা ফলাফলই হচ্ছে তোমার অনুকূল ফলাফল। নমুনা ক্ষেত্র, এইটা সম্পর্কে অবশ্যই জানতে হবে। নমুনা ক্ষেত্র কি? একটা দৈব পরীক্ষা আমরা করতেছি,
ওই দৈব পরীক্ষায় সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত একটা সেট, এটাকেই বলা হয় নমুনা ক্ষেত্র। একটা দৈব পরীক্ষায় যত ফলাফল পাওয়া যাবে সেগুলোকে নিয়ে বলা হবে নমুনা ক্ষেত্র। যেমন একটা মুদ্রা নিক্ষেপ করলে দুইটা ফলাফল পেতে পারি, একটা হেড পাইতে পারি অথবা টেল পাইতে পারি। নমুনা ক্ষেত্রকে এস দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে নমুনা ক্ষেত্র কেমন হবে? নমুনা ক্ষেত্র হবে হেড এন্ড টেল। হেড আসতে পারে, টেল আসতে পারে, হেড আসতে পারে, টেল আসতে পারে। তাহলে এই টোটাল সেকেন্ড ব্র্যাকেট সমৃদ্ধ যেটা, এটাকে বলা হয় নমুনা ক্ষেত্র। আর এর ভিতরে যে এইচ একটা টি একটা, হেড একটা টেল একটা, এটাই হচ্ছে তোমার নমুনা বিন্দু। এইচ একটা নমুনা বিন্দু, টেল একটা নমুনা বিন্দু। যখন তুমি একটা মুদ্রা নিক্ষেপ করছো, এখানে দুইটা মুদ্রা নিক্ষেপ করলে কতটা নমুনা বিন্দু হবে, নমুনা ক্ষেত্র হবে, এটা আমরা পরবর্তীতে ডিটেইলস আলোচনা করব। এই হচ্ছে দুইটা মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। এগুলো আমরা মুখস্থ করব না, এগুলো সবই আমরা বের করব। আচ্ছা, আচ্ছা এখানে দেখো প্রথমে এখানে কি বলছে যে যুক্তিভিত্তিক সম্ভাবনা নির্ণয়। যুক্তিভিত্তিক সম্ভাবনা নির্ণয় কি বলছে? মনে করি একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, পাস আসার সম্ভাবনা কত? একটা নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করলে সেখানে পাস আসবে কতবার? পাস আসবে কতবার? তুমি যখন একটা ছক্কা নিক্ষেপ করবা, সেখানে টোটাল ফলাফল, আচ্ছা তার আগে এই সম্ভাবনা বের করার সূত্রটা একটু দেখো, তারপরে যে কোনো সমস্যা আমরা এখান থেকে সলভ করতে পারবো। প্রথমে একটা ঘটনা কতটুকু ঘটবে, সেই ঘটনাটা ঘটার সম্ভাবনা কত, উক্ত ঘটনার অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। মানে যেটা বের করতে বলতেছে ওইটা কতবার আসতে পারে ডিভাইডেড বাই টোটাল কতবার হবে সেটা। তোমার এইখানে কোশ্চেনটা যেটা ছিল পাস আসার সম্ভাবনা কত, মূল পরীক্ষাটা কি? মূল পরীক্ষাটা হচ্ছে ছক্কা নিক্ষেপ। তুমি যখন ছক্কা নিক্ষেপ করবা, এখানে ফলাফল কয়টা পাবা? ফলাফল পাবা 6টা। এক আসতে পারে, দুই পড়তে পারে, 3, 4, 5, 6, এর যে কোনো একটা তোমার পড়তে পারে। তুমি যখন একটা ছক্কা নিক্ষেপ করবা, তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল কোনটা? এই 6। সমগ্র সম্ভাব্য ফলাফল কোনটা? 6, মানে যতগুলা হতে পারে সেটাই হলো সমগ্র সম্ভাব্য ফলাফল। কিন্তু তোমার প্রশ্নে বলে দিছে পাস আসবে কতবার। তো দেখো এর মতো পাস কি একবার না? পাস আছে একবার। তাই পাস আসার অনুকূল ফলাফল যেটা চাইছে ওইটাই হচ্ছে অনুকূল ফলাফল। তাই পাস আসবে একবার, সেজন্য এটার অনুকূল ফলাফল 1। অনুকূল ফলাফল 1। তাহলে সম্ভাব্য কি লিখবা? অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাবনা ফলাফল। তাহলে অনুকূল ফলাফল 1 ডিভাইডেড বাই সমগ্র ফলাফল 6। তাহলে পি অফ 5 কত আসতেছে? পি অফ 5 আসবে 1/6। উপরে অনুকূল ফলাফল, নিচে হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। অনুকূল ফলাফল, নিচে হবে সমগ্র সম্ভাব্য ফলাফল। এরপর একটু প্রশ্নটা দেখো, একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষায়, একটা ছক্কা নিক্ষেপ, প্রথম যেই পরীক্ষাটা বলবে তুমি কি করবা, ওই ছক্কা নিক্ষেপ পরীক্ষার সমগ্র সম্ভাব্য ফলাফল বের করবা। একটা ছক্কা যখন নিক্ষেপ করা হবে তখন তো টোটাল তুমি 6টা ঘটনা পাবা। তার মানে সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টা? সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 6টা। বের করতে বলছে এখানে কি জোড় আসবে কয়টা। তো দেখো ছক্কা নিক্ষেপ পরীক্ষায় জোড় তো তোমার 3টা, 2, 4, 6, এই 3টা। তাহলে অনুকূল ফলাফল কয়টা? অনুকূল ফলাফল 3টা। তাহলে পি অফ জোড় সংখ্যা কত হবে? অনুকূল ফলাফল বাই সম্ভাব্য ফলাফল 3/6 বা 1/2। ভিতরে এত কিছু লেখার দরকার নাই। কি লিখবা যদি এটা আসে? লিখবা তিনটা জিনিস তোমাকে লিখতে হবে। সমগ্র সম্ভাব্য ফলাফল মানে এই লাইনটা 6টি। আর এবার লিখবা কি অনুকূল ফলাফল। কিভাবে লিখবা? অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল, এই জোড় সংখ্যার অনুকূল ফলাফল 3টা। যদি 2, 4, 6 উল্লেখ করতে চাও করবা, তারপরে সরাসরি সম্ভাবনা সূত্রে যাবা। কোন পরীক্ষণে কোন ঘটনা ঘটার অনুকূল ফলাফল সর্বনিম্ন 0 এবং সর্বোচ্চ কত পর্যন্ত হতে পারে? n সংখ্যক হতে পারে। যদি অনুকূল ফলাফল 0 হয় তখন সম্ভাবনা কত হবে? 0 হবে, কারণ দেখো অনুকূল ফলাফল তো উপরে থাকতেছে। তা উপরের পার্টটা যদি তুমি 0 পাও, 0 বাই কোনো কিছু মানে কি 0 না? তখন সম্ভাবনা 0 হয়ে যাবে। তাহলে অনুকূল ফলাফল 0 মানে সম্ভাবনা 0।
আবার অনুকূল ফলাফল যখন n হবে তখন সম্ভাবনার মান কত হবে? 1 হবে। কেন? দেখো তুমি বলতেছো অনুকূল ফলাফল n আর সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে n, দুইটা ভাগ করলে কত হয়? 1n। তাহলে এখানে এটা মনে রাখতে হবে, অনুকূল ফলাফল n হলে সম্ভাবনা 1 হবে। এই কারণে সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে। এটা ইম্পর্টেন্ট, এমসিকিউ তে আসতে পারে যে সম্ভাবনার রেঞ্জ কত? 0 হতে পারে এবং সর্বোচ্চ 1 হতে পারে। 0 হতে পারে এবং সর্বোচ্চ এখানে 1 হতে পারে। দুইটা বিশেষ ধরনের ঘটনা। একটা বলতেছে কি নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনা মানে কি? কোন পরীক্ষায় যে ঘটনা অবশ্যই ঘটবে তাকেই তো নিশ্চিত ঘটনা বলা হয়। আর নিশ্চিত ঘটনার সম্ভাবনা কত? 1, যেটা অবশ্যই ঘটতেছে। যেমন তুমি বলতেছো সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে, এটা অবশ্যই ঘটবে। সূর্য পূর্ব দিকে ওঠার সম্ভাবনা এটা কত? এটা হচ্ছে নিশ্চিত ঘটনা 1। সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে, এটাও নিশ্চিত ঘটনা 1। রাতের বেলা সূর্য দেখা যাবে না, এটাও নিশ্চিত ঘটনা, এরও সম্ভাবনা 1। এরও সম্ভাবনা 1। একটা মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় হেড অথবা টেল আসার সম্ভাবনাও 1। হেড একবারই আসবে, টেল আসলে একবারই আসবে, নিশ্চিত ঘটনা এগুলা। ছক্কা নিক্ষেপ পরীক্ষায় জোড় আসবে 3 বার, কিন্তু যদি স্পেসিফিক ভাবে কোনোটা বলো, জোড় আসার সম্ভাবনা 1, বিজোড় আসার সম্ভাবনা 1। এগুলা প্রত্যেকটাই নিশ্চিত ঘটনা। তাহলে নিশ্চিত ঘটনার যে এক্সাম্পল গুলো আছে সবগুলা একটু পড়তে হবে। অসম্ভব ঘটনা যেটা কখনোই ঘটবে না। কোন পরীক্ষায় যে ঘটনা কখনো ঘটবে না বা ঘটতে পারে না, এটাকে অসম্ভব ঘটনা বলে। আর অসম্ভব ঘটনার সম্ভাবনা কেমন হবে? 0 হবে। যেমন সূর্য তো পশ্চিম দিকে উঠবে না, আবার পূর্ব দিকে অস্ত যাবে না, রাত্রে সূর্য দেখা যাবে না, আবার একটা ছক্কা নিক্ষেপে 7 ও আসবে না, কারণ ছক্কা নিক্ষেপে হাইয়েস্ট 6 পর্যন্ত থাকে। এই যেগুলা ঘটবে না এইগুলাই হচ্ছে তোমার অসম্ভব ঘটনা, বা যেটার জন্য সম্ভাবনা হবে 0। যেটার জন্য সম্ভাবনা হবে 0। আচ্ছা, 3 নাম্বার উদাহরণ খেয়াল করো। এখানে বইয়ে যে উদাহরণগুলো আছে এগুলা পড়লেই মোটামুটি এনাফ। উদাহরণ 3 কি বলে? একটা থলেতে 4টা লাল, 5টা সাদা, 6টা কালো। 4টা লাল, 5টা সাদা, 6টা কালো। তাহলে প্রথম কথা, আগে তুমি টোটাল সম্ভাবনা বের করে নিবা। টোটাল লিখবা সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 5 আছে 9 6 15। এই যে সমগ্র সম্ভাব্য ফলাফল 15, এইটা। তাহলে আমার সম্ভাবনা বের করতে গেলে কি লাগবে? অনুকূল ফলাফল লাগবে। আর সমগ্র সম্ভাব্য ফলাফল আমরা বের করে ফেলেছি। প্রথম কোশ্চেনে কি বলছে? বলটি লাল হবে কত? তা বলে লাল আছে 4টা, তাহলে অনুকূল ফলাফল কয়টা? 4টা না? যে কয়টা লালই থাকবে সেই কয়টা অনুকূল ফলাফল। লাল হবে 4টা। একটা থলে থেকে একটা বল তোলার কথা বলা হয়েছে, 2টা না কিন্তু, একটা বল তুলতে বলছে। তাহলে একটা বল তুললে সেটা লাল হতে পারে 4 বার। তুমি 15টা বল এরকম করে 15টা বল একসাথে মিশাইছো, তা এর মধ্যে তুমি লাল 4টাই আছে, তা লাল তো 4 বারই তুলতে পারবা। এই জন্য অনুকূল ফলাফল কয়টা? যখন শুধু লাল বলবে অনুকূল ফলাফল 4। তাহলে কি লিখবা? যে সমগ্র সম্ভাব্য ফলাফল 15, লাল বলের অনুকূল ফলাফল 4। তাহলে পি অফ আর সমান কি? অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। সেম ভাবে সাদা কয়টা আছে? 5টা, তাহলে 5/15 হবে এখানে। তারপরে বলছে শুধু কালো, কালো হচ্ছে 6টা, তাহলে 6/15 হবে এখানে। দেখছো কত সহজ সম্ভাবনা? এগুলা বুঝতে পারলে খুবই সহজ। তো তুমি কি করবা? দুইটা জিনিস তোমাকে বের করতে হবে, সর্বদা দুইটা জিনিস বের করতে হবে। এই খটা একটু দেখো। ক খ এখানে এগুলা কি করবা? একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষার সম্ভাবনাগুলো বের করতে বলছে। ছক্কা নিক্ষেপ পরীক্ষায় তুমি টোটাল 6টি সম্ভাবনা পাবা। এটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। 4 আসবে কতবার? 4 আসবে একবার। তাহলে এখানে হবে 1/6। বিজোড় সংখ্যা আসবে কতবার? বিজোড় সংখ্যা আছে 3টা, তার মানে 3/6। 4 অথবা 4 এর বেশি আছে কয়টা?
4 5 6 4 অথবা 4 এর বেশি আছে 3টা, তার মানে এখানেও হবে 3/6। 5 এর কম আসা 5 এর কম কয়টা আছে? 1 থেকে 4 পর্যন্ত। 5 সহ কিন্তু বলে নাই, 5 এর কম বলছে, তাহলে 4টা। এখানে সম্ভাবনা কত হবে? 4/6। একটি থলিতে একই ধরনের 6টা কালো, 5টা লাল, 8টা মার্বেল আছে। টোটাল কত? 8 5 13 আর 6 19টা। টোটাল হচ্ছে 19টি। তাহলে প্রথম 3টা বের করতে পারবা। কালো 9 কয়টা? তাহলে এখানে কি লিখবা? সমগ্র সম্ভাব্য ফলাফল 19টা। এরপরে লিখবা কালো না এমন বল কয়টা আছে? দেখো টোটালটা হচ্ছে 19টা, 19টার মধ্যে 6টা কালো, তাহলে কালো না কয়টা? 13টা। 19 বিয়োগ 6 দিবা, কালো না হচ্ছে 13টা, তাহলে কালো না হওয়ার অনুকূল ফলাফল কত? 13টা। টোটাল সম্ভাবনা কত এখানে? এই কালো না হওয়ার অনুকূল সম্ভাবনা কত? 13/19। আর বাকিগুলো তো এখান থেকে খুব সহজে বের করতে পারবা। তথ্যভিত্তিক সম্ভাবনা নির্ণয়। যখন তুমি যুক্তিভিত্তিক সম্ভাবনা নির্ণয় করবা তখন ফলাফলগুলো সমসম্ভাব্য হতে হবে, মানে এই ঘটনাগুলো 50-50 এরকম হতে হবে। একটা মুদ্রা 1000 বার নিক্ষেপ করায় 523 বার হেড পাওয়া গেল। এটা আগে থেকে কিন্তু বলা আছে, কতবার পাবো এটা আমরা জানি না, কিন্তু প্রশ্নে বলে দিচ্ছে 523 বার হেড পাচ্ছে। এই হেডের আপেক্ষিক সম্ভাবনা কত হবে? এইটা 523/1000। আর যদি 2000 বার নিক্ষেপ করা হতো তাহলে দ্বিগুণ পাওয়া যাবে। 1000 বার নিক্ষেপ করলে 523 বার পাওয়া যাচ্ছে, 2000 বার করলে তার দ্বিগুণ হবে। ধরো তার দ্বিগুণ হবে, কিন্তু না, এটা কিন্তু তথ্য আগে থেকে দেওয়া থাকবে, এখানে কিন্তু দ্বিগুণ না। 1030 এটা বলাই আছে যে 2000 বার নিক্ষেপ করলে এতবার আসবে, তাহলে হেডের আপেক্ষিক সম্ভাবনা এটা হবে। এখান থেকে কি বোঝা যাচ্ছে? পরীক্ষাটা যদি চালানো যায়, পরীক্ষাটা যত বেশি বার করা যাবে আপেক্ষিক গণনার মানটা তত একটা সংখ্যার কাছাকাছি হবে, যাকে মুদ্রাটা একবার নিক্ষেপ করলে হেড পাওয়ার সম্ভাবনা হবে। মানে তুমি ধরো 100 বার পরীক্ষা করছো, এটা 2000 বার করছো, 4000 বার করছো, 5000 বার করছো, এভাবে আস্তে আস্তে যত বেশি যাবা দেখবা টোটাল 50-50% এসে যাবে শেষমেশ। দেখো একটা আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী জুলাই মাস কত দিনে? জুলাই মাস হচ্ছে 31 দিনে। ঢাকা শহরে 21 দিন বৃষ্টি হয়েছে। ঢাকা শহরে বৃষ্টি হয়েছে কতদিন? 21 দিন বৃষ্টি হয়েছে। তাহলে 8ই জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? জুলাই মাসে কতদিন বৃষ্টি হয়েছে? 21 দিন বৃষ্টি হয়েছে। তাহলে যে কোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? এই অনুকূল ফলাফল কত? 21, আর টোটাল ফলাফল কত? 31, তাহলে 21/31। কোন একটা নির্দিষ্ট এলাকায় জরিপে দেখা গেছে কি 65 জন প্রথম আলো পড়তেছে, 40 জন ভোরের আলো পড়ে, 45 জন জনকণ্ঠ পড়ে, 52 জন যুগান্তর পত্রিকা পড়ে। তাই টোটাল সামগ্রিক সম্ভাব্য ফলাফল কত আসতেছে? লিখবা কি? সমগ্র সম্ভাব্য ফলাফল 202। সমগ্র সম্ভাব্য ফলাফল 202। তারপরে কি বলছে? প্রশ্নে আসো এবার। এদের মধ্যে একজনের কথা বলছে, একজনকে দৈবভাবে নির্বাচন করা হয়েছে। তিনি যুগান্তর পত্রিকা পড়ার সম্ভাবনা কত? যুগান্তর পড়তেছে 52 জন, তাই 52 জনই কি তখন অনুকূল ফলাফল হবে? তাই লিখবে কি? যুগান্তর পত্রিকা পড়ার অনুকূল ফলাফল 52 জন, অতএব যুগান্তর পত্রিকা পড়ার সম্ভাবনা অনুকূল ফলাফল বাই মোট ফলাফল 52/202। পরেরটা কি বলছে? তিনি প্রথম আলো পড়েন না এমন সম্ভাবনা কত? তিনি প্রথম আলো পড়েন না এমন সম্ভাবনা কত? এটা তুমি দুই ভাবে বের করতে পারো। প্রথম আলো পড়েন না এমন সম্ভাবনা কত? এটা তুমি দুইটা ভাবে বের করতে পারো। প্রথম কথা, প্রথম আলো পড়ে না এমন কতজন আছে? 202 থেকে 65 বাদ দিতে হবে। 202 থেকে 65 বাদ দাও, টোটাল 202, সেখান থেকে 65 বাদ দাও। অথবা কি করবা? 40, 45, 52 এরা যোগ করবা, যোগ করলে কত আসে? 137 আসে। তাহলে প্রথম আলো পড়ে না 137 জন, তাহলে সম্ভাবনা কত? 137/202। এটা গেল। এবার আরেকটা ভাবে কিভাবে করবা তুমি? তুমি প্রথম আলো পড়ে তাদের সম্ভাবনা বের করবা। প্রথম আলো পড়ে কয়জন? প্রথম আলো পড়ে হচ্ছে 65 জন,
তাহলে এই প্রথম আলো পড়ার সম্ভাবনা কত? পি অফ প্রথম আলো, এটা পড়ার সম্ভাবনা কত? 65/202। টোটাল সম্ভাবনা বলছিলাম আমরা 1, টোটাল সম্ভাবনা সর্বোচ্চ কত হবে? 1। তো 1 থেকে এরা হচ্ছে পড়ে, টোটালটা হচ্ছে 1, এর মধ্যে যদি তুমি বলো প্রথম আলো পড়ে না কয়জন, তাহলে 1 থেকে ওইটা বাদ দিলেই উত্তর হয়ে যাবে 1/200, 1 - 265 বাই এটা, তুমি 137/202 পাবা, যেভাবে করো না কেন। আবারও বলি, তুমি এখান থেকে আলাদা করে বের করে করতে পারো, অথবা কি করবা, প্রথম আলো পড়ে কয়জন তার সম্ভাবনা বের করবা, দিয়ে 1 থেকে ওইটা বাদ দিবা, তাহলে প্রথম আলো পড়ে না। এই যে দেখো, এরা সেইভাবে না, এরা অন্যভাবে করছে। তুমি যেভাবে ইচ্ছা এইভাবেই করতে পারো। আচ্ছা, এরপর এখানে কি বলছে, নমুনা ক্ষেত্র ও প্রবাবিলিটি ট্রি। প্রবাবিলিটি ট্রি সৃজনশীল 8 বলে, নমুনা ক্ষেত্র এবং প্রবাবিলিটি ট্রি দ্বারা সম্ভাবনা নির্ণয় করতে হবে। আচ্ছা, আগে আমরা বলছি যে একটা পরীক্ষায় যত ফলাফল পাবো সেগুলো নিয়ে সেট তৈরি করব, সেটাকে আমরা নমুনা ক্ষেত্র বলে থাকি। ওর মধ্যে যেগুলো থাকে সেগুলো নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দু বলা হয়। তা এই নমুনা বিন্দু গণনা করা ও নমুনা ক্ষেত্র তৈরি করা অনেক বেশি সময় সাপেক্ষ, এমনকি ভুল হতেও পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রবাবিলিটি ট্রি ব্যবহার করব, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। যেমন এখানে এক্সাম্পল আসো, মনে করি দুইটা নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হয়েছে, নমুনা ক্ষেত্র তৈরি করো। এই এরকমই কোশ্চেন আসবে। একটা কোশ্চেন থাকবে ক্ষয়ে অথবা গয়ের একটা পার্টে থাকতে পারে। প্রথমে একটা নমুনা ক্ষেত্র তৈরি করতে বলবে, তারপরে তোমার সম্ভাবনা নির্ণয় করতে বলবে। এখন এই প্রবাবিলিটি ট্রি কিভাবে তৈরি করব, এইটাই হচ্ছে আমার মেইন কথা। কয়টা ছক্কা নিক্ষেপ করতে বলছে এখানে? দুইটা মুদ্রা একসাথে নিক্ষেপ করতে বলছে এখানে। ছক্কার পরে আসবো। দুইটা মুদ্রা একসাথে নিক্ষেপ করতে বলছে। তো তুমি প্র্যাকটিক্যাল চিন্তা করো, তুমি যখন দুইটা মুদ্রা নিবা, ধরো 2 টাকার কয়েল বা 1 টাকার কয়েল নিছো, নিয়ে যখন তুমি দিবা, একটা মুদ্রায় কি থাকে, একটা মুদ্রায় হেড থাকে, আরেকটা মুদ্রাতে টেইল থাকে। মানে একটা মুদ্রায় এ পিঠে থাকে হেড, এটা প্রথম মুদ্রা। প্রথম মুদ্রায় কি থাকে, দুইটা পিঠ থাকে, একটা হেডের পিঠ থাকে, একটা টেইলের পিঠ থাকে। আরেকটা মুদ্রাও সেম জিনিস, হেডের পিঠ থাকে, টেইলের পিঠ থাকে। তো তুমি যখন দুইটা মুদ্রা একসাথে দিবা, কি কি হতে পারে? প্রথম মুদ্রায় হেড পড়তে পারে, দ্বিতীয় মুদ্রায় হেড পড়তে পারে। প্রথম মুদ্রায় প্রথম মুদ্রায় হেড পড়তে পারে, দ্বিতীয় মুদ্রায় টেইল পড়তে পারে, এটা হতে পারে। তারপর কি হতে পারে, প্রথম মুদ্রায় টেইল পড়তে পারে, দ্বিতীয় মুদ্রায় টেইল পড়তে পারে। প্রথম মুদ্রায় টেইল পড়তে পারে, দ্বিতীয় মুদ্রায় হেড পড়তে পারে। এই ঘটনাগুলো ঘটতে পারে। এই চারটা বিষয় হওয়া সম্ভব না। এখন এই তোমার অনুকূল ফলাফল কয়টা হবে, এটা কিভাবে বুঝবা? এটা হচ্ছে 2 টু দি পাওয়ার, 2 টু দি পাওয়ার না, দেখো এখানে মুদ্রা কয়টা, মুদ্রা হচ্ছে দুইটা। ফলাফল কয়টা করে পাও তুমি? দুইটা করে পাও। তাই 2 এর স্কয়ার দিলে আমরা কত পাই? 4 পাই। তাহলে এখানে অনুকূল ফলাফল আসবে 4টা। এবার এটা লিখবা কিভাবে? এভাবে লিখতে হবে। দেখো, প্রথম মুদ্রার পিঠ, প্রথম মুদ্রার পিঠ, সেখানে তুমি যে দুইটা ফলাফল পাবা, এই দুইটা লিখলে এইচ এন্ড টি। দ্বিতীয় মুদ্রার পিঠ, দ্বিতীয় মুদ্রায় তুমি কি পাবা? এইচ আর টি পাবা, এইচ এন্ড টি পাবা, এরকম লিখবা। কেন? দেখো এখানে দুইবার, উপরে আমরা একবারে লিখলাম, এখানে কেন দুইবার লিখলাম? প্রথম মুদ্রায় তুমি হেড পাচ্ছ, দ্বিতীয় মুদ্রায় তুমি হেডও পেতে পারো, আবার টেলও পেতে পারো। আমি ধরতেছি কিন্তু প্রথম মুদ্রায় আমি হেডও পেতে পারি, টেলও পেতে পারি, তাই আমি ধরলাম আমি হেড পেয়েছি। প্রথম মুদ্রায় আমি হেড পেয়েছি, দ্বিতীয় মুদ্রায় তুমি হেডও পেতে পারো, টেলও পেতে পারো, সেই জন্য এখানে দুইটা। তাহলে প্রথম মুদ্রায় যদি হেড আসে, দ্বিতীয় মুদ্রায় যদি হেড আসে, তাহলে তোমার অনুকূল নমুনা বিন্দু হবে এটা। প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় টেল, তাহলে এটা। আবার তুমি যদি প্রথম মুদ্রায় হেড না পেয়ে টেল পাও, দ্বিতীয় মুদ্রায় হেড আর টেল আসতে পারে, তাহলে এখানে টেল হেড, টেল টেল, এরকম আসতে পারে। তাহলে এখানে নমুনা বিন্দুগুলো হচ্ছে এটা, আর নমুনা ক্ষেত্র হবে এই। তো এটা তো সহজ, আশা করি বুঝতে পারবা। এটা সহজ, এটা না বুঝার কিছু নাই। তো এখন তো অনুকূল ফলাফল তো আমরা বের করছি, খুব ভালোভাবে অনুকূল ফলাফল বের করছি। এখন আসো, তোমার প্রশ্নে কি বলছিল? প্রশ্নে বলছিল প্রথম মুদ্রায় হেড, প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় টেল আসার সম্ভাবনা। এবার তুমি নমুনা ক্ষেত্রের দিকে তাকাবা,
তুমি কি করবা, নমুনা ক্ষেত্রের দিকে তাকাবা। প্রথম মুদ্রায় হেড এবং দ্বিতীয়টারে টেল আসতে হবে। এই এইচটা হচ্ছে প্রথম মুদ্রা। প্রথম মুদ্রা, এই প্রথম যেগুলো দেওয়া হচ্ছে এগুলো প্রথম মুদ্রায়, কিন্তু প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় টেইল, একটাই আছে না? দেখো তো এইটা ছাড়া আর কোথাও আছে? হেড এন্ড টেইল এটা ছাড়া কোথাও আছে? প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় টেইল, এটা ছাড়া কিন্তু কোথাও নাই। তাহলে অনুকূল ফলাফল কয়টা আসতেছে? অনুকূল ফলাফল হেড এবং টেইল, প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় টেইল আসার সম্ভাবনা আছে একটা। সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টা? এখানে 4টা। তাহলে 1/4 হচ্ছে তোমার হেড, প্রথম মুদ্রা হেড, দ্বিতীয় মুদ্রা টেইল আসার সম্ভাবনা। এখন তুমি যদি 3টা মুদ্রা একত্রে নিক্ষেপ করো, যদি 3টা মুদ্রা একবার নিক্ষেপ করো, একত্রে নিক্ষেপ করার কথা, আলাদা আলাদা করে না কিন্তু। 3টা নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপে করলে প্রবাবিলিটি টিডি নির্ণয় করে নমুনা ক্ষেত্র দেখা এবং নিচের ঘটনাগুলোর সম্ভাবনা নির্ণয় করো। নিচের ঘটনাগুলোর সম্ভাবনা নির্ণয় করো। আচ্ছা, আমরা আগে ট্রিটা অঙ্কন করব। আমরা কি করব? ট্রিটা অঙ্কন করব। আচ্ছা, তুমি এভাবে না লিখে আমরা দেখো আরো একটু বিস্তারিত অন্যভাবে একটু লেখার চেষ্টা করি, খুব ভালো করি। প্রথমে আসো, তুমি 1 নাম্বার মুদ্রার পিঠ নাও। এটা আমরা কি করলাম? 1 নাম্বার মুদ্রা। এই 1 নাম্বার মুদ্রার পিঠে আমরা দুইটা জিনিস পাই, একটা হেড পাবো এবং আরেকটা টেইল পাবো। একটা হেড পাবো এবং একটা টেইল পাবো। এরপরে এই দুইটা থেকে তুমি দ্বিতীয় মুদ্রা নিবা। এই জায়গায় কি লিখবা? এইখানে লিখবা মুদ্রা 2, এইখানে লিখবা মুদ্রা 2। এভাবে যদি লিখো, অথবা বইয়ে যেভাবে আছে ওইভাবে লিখবা। তাই এই দ্বিতীয় মুদ্রাতেও তুমি কি পেতে পারো? হেড পেতে পারো, আবার টেইল পেতে পারো। হেড পেতে পারো, আবার টেইল পেতে পারো। সেম ভাবে এটাতেও তাই। এইখানে তোমার মুদ্রা 2, এখানেও তুমি হেড পেতে পারো, আবার তুমি এখানেও টেল পেতে পারো। মুদ্রা 3টা নিক্ষেপ করতে বলছে, তাহলে এইখান থেকে আবার 2টা দিবা, এইখান থেকে আবার 2টা দিবা, এইখান থেকে 2টা, এইখান থেকে 2টা। তাহলে এইটা হচ্ছে আমার 3 নাম্বার মুদ্রা। মুদ্রা 3, এখানে আমি পাবো মুদ্রা 3, সবগুলোতে লিখতে পারো মুদ্রা 3, মুদ্রা 3। এই মুদ্রা 3ই লিখবা, অত পিঠটি লিখতে হবে না। এইভাবে লিখলে অত পিঠ লেখার দরকার হয় না। মুদ্রা 3 একটু বেশি লিখতে হয়, মুদ্রা 3। আর বইয়ের মতো করে লিখলে, বইয়ের মতো করে কি, এখানে তুমি দ্বিতীয় মুদ্রা লিখবা আর এখানে হেড টেইল দিবা। বইটাও দেখাচ্ছি। তাহলে এখানে তুমি কি পাইতে পারো? হেড পেতে পারো, টেল পেতে পারো, হেড পেতে পারো, টেল পেতে পারো, হেড পেতে পারো, টেল পেতে পারো, হেড পেতে পারো, টেল পেতে পারো। এই হচ্ছে তোমার প্রবাবিলিটি ট্রি। এখন আর উপরে থেকে দেখার দরকার নাই। এখন আমরা কি করব? নমুনা ক্ষেত্র তৈরি করব। নমুনা ক্ষেত্রের জন্য শুরুতে আমার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এবার একটু খেয়াল করো, এইচ এইচ এইচ, এইভাবে এইচ এইচ এইচ। নমুনা ক্ষেত্র প্রথম নমুনা বিন্দু আমি কি পাবো? সবগুলা মুদ্রায় হেড আসতে পারে। তারপরে কি? প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় হেড, তৃতীয় মুদ্রায় টেইল আসতে পারে। এইচ এইচ টি। তারপরে আসো, প্রথম মুদ্রা এই পার্টটা কিন্তু আমরা শেষ করছি, এই পার্টটা পুরোটাই আমরা শেষ করছি। এবার আসো এইচ টি এইচ, তুমি দেখে দেখে লিখবা এইচ টি এইচ, এইচ টি এইচ। এরপরে কি? এইচ টি টি, এইচ টি টি। তারপরে আসো, এবার এইটাতে আসো, টি এইচ এইচ, টি এইচ এইচ। তারপরে টি এইচ টি, টি এইচ টি। এরপরে টি টি এইচ, টি টি এইচ। তারপরে কি? টি টি টি, সবগুলা টি টি টি। তাহলে এখানে টোটাল কয়টা হয়েছে? 3 3 6 7 8টা হয়েছে। তাহলে দেখো, মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে যতবার নিক্ষেপ করা হোক, সমগ্র সম্ভাব্য ফলাফল বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। মুদ্রা নিক্ষেপে কেন 2 নিয়েছি? এইখানে কথা আছে। কথা কি? কথাটা হচ্ছে, আমি একটু শর্টকাটে এখানে লিখে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। কোথায় লিখি? এই উপরে লিখি।
মুদ্রা অথবা ছক্কা নিক্ষেপ এগুলাতে সমগ্র ফলাফল কি হবে? সমগ্র ফলাফল বের করবা, তুমি ফলাফল কয়টা পাচ্ছ সেইটা এর পাওয়ার n, মানে কতবার নিক্ষেপ করতেছো সেটা। তুমি ধরো মুদ্রা নিক্ষেপ করতেছো, মুদ্রা নিক্ষেপে ফলাফল পাই কয়টা? ফলাফল পাই আমরা দুইটা না? ধরো 3 বার মুদ্রা নিক্ষেপ করা হয়েছে, ফলাফল পাও কয়টা তুমি? দুইটা, হয় হেড অথবা টেল। তাহলে 3 বার, উপরে হবে 3, 2 এর কিউব 8। তুমি ধরো 2 বার ছক্কা নিক্ষেপ করতেছো, 2 বার ছক্কা নিক্ষেপ করতেছো, ছক্কা নিক্ষেপে ফলাফল কয়টা আসে? ফলাফল আসে 6টা। কয়বার নিক্ষেপ করতেছো? 2টা। তাই তুমি টোটাল সমগ্র সম্ভাব্য ফলাফল পাবো কত? 6 এর স্কয়ার মানে হচ্ছে 36টা। 6 এর স্কয়ার মানে 36টা। তাহলে এই একটা ভাবে তুমি মুদ্রা নিক্ষেপ করতে পারো, আর এমসিকিউ তে এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারো যে টোটাল সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টা হবে, এই জিনিসটা। দেন আসো, তাহলে এইভাবে প্রবাবিলিটি থিওরি অথবা এই বইয়ে যেভাবে আছে এইভাবে দিতে পারো। এখানে তুমি প্রথম মুদ্রা পিট দিবা, এখানে দ্বিতীয় মুদ্রার পিট দিবা, এই জায়গায় হেড, এই জায়গায় টেইল। এই দ্বিতীয় মুদ্রার পিঠে এখানে হেড পাবা, এখানে টেইল পাবা। এরপর তৃতীয় মুদ্রা, তৃতীয় মুদ্রা তুমি হেড পাবা, টেইল পাবা। এবার এইচ 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 টি, তারপরে এইচ টি, এই তৃতীয় মুদ্রার পিঠের জন্য এইচ। এইভাবে সবগুলা একই জিনিস, ওখানে যে জিনিস আমরা আলাদা করে বের করছি এখানেও সেই জিনিস, তাই টোটাল এটা আসছে। আচ্ছা, এবার আসো প্রশ্নগুলো উত্তর দিতে হবে। কি বলছে? কেবল একটা টেল আসার সম্ভাবনা, কেবল একটাই টেল আসবে, কেবলমাত্র কি বলছে? একটাই টেইল আসবে, কেবল একটাই টেইল। এখন এই যে তোমার নমুনা ক্ষেত্র, এইখানে শুধু একটাই টেইল আছে কোন কোন জায়গায় সেটা তোমাকে দেখতে হবে। এই একটা জায়গায়, এই একটা জায়গায়, এই একটা জায়গায়, এই টোটাল এই 3টা জায়গায় একটা টেইল আছে। তাহলে কি লিখবা? প্রথমে লিখবা এই এই টাইপের ক্ষেত্রে মুদ্রা নিক্ষেপ বা ছক্কা নিক্ষেপ, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তুমি কি লিখবা? এখানে লিখবা মোট নমুনা বিন্দু কয়টা পাচ্ছ, শর্টকাট দিয়ে হোক বা এইভাবে গুণে হোক, এইটা বের করে নিবা। আর তুমি এই নমুনা ক্ষেত্রটা সঠিক লিখছো কিনা বা নমুনা বিন্দু তুমি সঠিক লিখছো কিনা সেটা তুমি শর্টকাট দিয়েই বুঝতে পারবা। তাই প্রথমে লিখবা নমুনা বিন্দু 8টি, এই যে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা 1/8, এটা তো জানোই যে এইটা ঘটবে কতবার? একবারই। এটা ঘটবে কতবার? একবারই। এটা ঘটবে কতবার? একবারই। তো এগুলো একটা লেখার দরকার নাই, এইটা লিখবা। এরপর কি লিখবা? যে একটা টেইল পাওয়ার অনুকূল ঘটনা, এইগুলা দিয়ে কয়েকটা এটা লিখবা। কোনটা কোনটা পাচ্ছ আমরা মার্ক করে নিয়েছি, আবার পরীক্ষার খাতায় যেন গোল করো না, এরকম আলাদা করে লিখবা 3টা। তাহলে সম্ভাব্য সম্ভাবনা কত হবে? পি আপন টেইল, অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল, এইটা। দ্বিতীয় কোশ্চেনে কি বলছিল? দ্বিতীয় কোশ্চেন বলছে 3টা হেড পাবো কতবার? 3টা হেড দেখো তো মাত্র মনে হয় একটা জায়গায় আছে, 3টা হেড শুধুমাত্র এক জায়গায় সম্ভব, এইটা। তাহলে 3টা হেড পাওয়ার অনুকূল ঘটনা হচ্ছে একটা, সম্ভাবনা তাহলে কি হবে? এরকম, যেটা পাবা সেটাকে পি এর উপরে দিতে হয়, এইভাবে লিখতে হয়। সম্ভাবনা রেঞ্জ কত? 0 থেকে পি অফ এ, এখান থেকে 1 এর সমান বা 1 পর্যন্ত, এটা তো জানো। সব ঘটনা কিন্তু 1 এর কম হয় ম্যাক্সিমামই। কমপক্ষে একটা টেল পাওয়ার সম্ভাবনা বের করতে হবে। কি বলছে ভালো করে বুঝো, প্রথম কোশ্চেন দ্বিতীয় কোশ্চেনের সাথে পার্থক্য আছে। প্রথম কোশ্চেনে বলছে কেবল একটাই টেল, আর এখানে কি বলছে? কমপক্ষে একটা টেল, সর্বোচ্চ যে কোনো কিছু হতে পারে, সর্বনিম্ন একটা থাকতে হবে, সর্বোচ্চ যতটা ইচ্ছা থাকতে পারে। কমপক্ষে কথাটার মানেই হচ্ছে এটা, কমপক্ষে কথার মানেই হচ্ছে এটা, কমপক্ষে একটা টেল, অথবা এরকম যদি বলে কমপক্ষে একটা হেড আসার সম্ভাবনা। তো এখন আসো, কমপক্ষে একটা টেল আমরা একটু খুঁজি। কমপক্ষে একটা টেল কোথায় আছে? কমপক্ষে একটা, সর্বোচ্চ 2 3 যেকোনো থাকতে পারে। এটাই আছে, এটা একটা, এটা আছে, এটাও হবে, এটাও হবে, এটাও হবে, এটাও হবে। তার মানে শুধুমাত্র প্রথমটা বাদ দিয়ে। আবারও বলি, কমপক্ষে একটা মানে তোমার সর্বনিম্ন একটা হতে হবে, সর্বোচ্চ যা ইচ্ছা। শুধুমাত্র এই যে প্রথমটা, এইটাতে কোনো টেল নাই, বাকি সবগুলোতে কমপক্ষে একটা করে টেল আছে, কমপক্ষে একটা করে টেল আছে। তাহলে কমপক্ষে একটা টেলের অনুকূল সম্ভাবনা কত? 7।
অনুকূল ঘটনা 7, তাহলে এইখানে ঘটনা আসছে 7/8। আচ্ছা, এখানে শুধু এই 3টা কোশ্চেন না, আরো কতগুলো কোশ্চেন আমি একটু অ্যাড করি এখানে এইটারই সাথে। আর কিছু এখানে অ্যাড থাকতে পারে। বলা হলো অপেক্ষা অধিকবার এইচ আসার সম্ভাবনা। টি অপেক্ষা অধিকবার এইচ আসার সম্ভাবনা কত হবে? টি এর থেকে বেশিবার এইচ কখন আসবে? টি অপেক্ষা বেশি এইচ, তার মানে বুঝো টি এর তুলনায় এইচ থাকতে হবে বেশি। টি যদি একবার থাকে, এইচ থাকতে হবে 2বার। তাই এই ঘটনা কি উপরেরটা দেখতেও পারো, একবারই তো সম্ভব, এইটা ছাড়া কি সম্ভব? আর আছে তো, হ্যাঁ, এই যে এটা একটা আছে, এটা একটা আছে, টি অপেক্ষা এইচ বেশি হবে, টি অপেক্ষা এইচ বেশি হবে। আর এইটা, এখানে তো কোনো টি নাই, কিন্তু এইচ বেশি আছে না? টি অপেক্ষা এইচ বেশি হতে হবে। তা টি অপেক্ষা এইচ বেশি কয়টা আসছে? 4টা। এখানে কিন্তু বলে নাই টি অবশ্যই থাকতে হবে, বলছে এইচ বেশি হতে হবে, এইচ বেশি হতে হবে। তার মানে অনুকূল ফলাফল এখানে 4টা, সম্ভাবনা তাহলে কি হবে? 4/8, মানে 1/2। এটা একটা প্রশ্ন থাকতে পারে। তারপরে তোমার এখানে বললাম এরকম ভাষা থাকবে, বড় জোর একটি এইচ আসার সম্ভাবনা কত? বড়জোর একটি এইচ আসার সম্ভাবনা কত? মানে বড়জোর একটি এইচ আসবে, সর্বোচ্চ একটা এইচ থাকবে। বড়জোর কথা মানে কি? বড়জোর কথা মানে হচ্ছে তোমার সর্বোচ্চ একটা এইচ থাকবে, সর্বোচ্চ বড়জোর একটা এইচ আসার সম্ভাবনা। তো দেখো কয়টা আছে এখানে। একটা আছে, একটা এইচ, 2টা টি। এটা একটা, না এটা তো না, এটা তো 2টা এইচ। এটা একটা, এটা একটা, তাহলে এই 3টা পাইলাম। আর আছে বড়জোর একটা এইচে, এখানে বড়জোর একটা এইচ আর নাই, আর নাই, তাহলে 3টা আসছে এখানে, একটা, 2টা, সর্বোচ্চ একটা এইচ আছে 3টা ঘটনায়। আর তো দেখতেছি না। তাহলে এখানে সম্ভাবনা কত আসতেছে? 3/8। এখন আমি যে 3/8 লিখলাম, এটা কি ঠিক আছে? দেখো এই ভুলটাই কিন্তু আমরা বারবার করি। দেখো সর্বোচ্চ একটা থাকতে পারে, বললাম কি বড়জোর মানে সর্বোচ্চ একটা থাকতে পারে, কিন্তু সর্বনিম্ন একটা থাকবে না, মানে একটা এইচ না থাকলেও কিন্তু এটা হবে। মানে বুঝো, বড়জোর একটা থাকতে পারে মানে সর্বোচ্চ একটা থাকতে পারে, মিনিমাম কয়টা থাকবে এটা কিন্তু বলা নাই। বড়জোর মানে সর্বোচ্চ একটা থাকতে পারে, তার মানে এই জায়গায়ও কিন্তু কোনো এইচ নাই, এইখানটাতেও কোনো এইচ নাই, তার মানে এটাও এটার অনুকূল ফলাফল আসবে। আবারও বলি, বড়জোর একটা মানে সর্বোচ্চ একটা এইচ থাকতে পারে, সেটা পাচ্ছ 3টে জায়গায়। তোমার যদি প্রশ্নটা এরকম হতো অবশ্যই একটা এইচ থাকবে, আমি কোশ্চেনটা ভাষাটা আমি একটু এরকম বলি, অবশ্যই বড়জোর একটি এইচ থাকার সম্ভাবনা। মানে প্রত্যেকটাতে একটা এইচ থাকতে হবে, সেই ক্ষেত্রে তোমার উত্তর হতো 3/8, কারণ 3টা জায়গাতে এইচ থাকতে হবে। কিন্তু এখানে আমি অবশ্যই কথাটা যুক্ত করিনি, মানে বাধ্যতামূলক করে দেয় না যে তোমাকে এইচ থাকতেই হবে, মানে এই এই জায়গাতে দেখো কোনো এইচ নাই। তাহলে টোটাল ফলাফল কয়টা? 4টা না?
4/8 মানে 1/2। এখান থেকে এই একটা প্রশ্ন থাকতে পারে। আর কি প্রশ্ন থাকতে পারে? একই ফলাফল আসার সম্ভাবনা, এরকম একটা কথা দিয়ে দিতে পারে এখানে। এরকম বলা হলো একই ফলাফল আসার সম্ভাবনা কত? একই ফলাফল আসার সম্ভাবনা কত? একই ফলাফল আসার সম্ভাবনা কত? একই ফলাফল আসবে কতবার? একই ফলাফল বলতে তুমি যদি একটু খেয়াল করো, দেখো দুইটা হেড একটা টেইল, এইখানে দেখো দুইটা হেড একটা টেইল, সর্বোচ্চ দুইটা হওয়া সম্ভব। 2/8 মানে 1/4। তো এই তিনটা মুদ্রা নিক্ষেপ করলে এই টাইপের কোশ্চেন থাকতে পারে। আচ্ছা, এরপরে আসো আমরা আর একটু নিচের দিকে আসি। একটি নিরপেক্ষ ছক্কা ও একটা নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, প্রবাবিলিটি ট্রি তৈরি করে নমুনা ক্ষেত্রটা লেখো। ছক্কায় 5 ও মুদ্রায় এইচএস এর সম্ভাবনা কত হবে? প্রথমে কাকে নিক্ষেপ করতে বলছে? প্রথমে একটা ছক্কা নিক্ষেপ করার কথা বলছে, পরে তার সাথে একটা মুদ্রা নিক্ষেপ করতে বলছে। আচ্ছা, তাহলে আমি এখানে আর নতুন করে আঁকতেছি না, বইয়ে আঁকা আছে, আমি এখান থেকে বুঝাই। দেখো, প্রথমবার তোমার ছক্কা নিক্ষেপ করতে হবে। ছক্কা নিক্ষেপ করলে তুমি ফলাফল কয়টা পাবা? 6টা পাবা। 1 2 3 4 5 6 এটা পাবা। এরপরে তোমার মুদ্রা নিক্ষেপ করতে বলছে। তো মুদ্রা নিক্ষেপ করলে তুমি এই যে 6টা ফলাফল পাচ্ছ, 6টার সাথে মুদ্রা দিবা। মুদ্রা দুইটা পিক থাকতে পারে, এইচ টেইল, এইচ টেইল, এইচ টি, এইচ টি, এইচ টি, এইচ টি ভাবে। তাহলে এবার তুমি এখানে নমুনা বিন্দুগুলো লিখবা 1H 1T 2H 2T এইভাবে। এটা তো লিখতেই পারবা। দিয়ে শেষমেশ এখানে তুমি কি করবা? এটার নমুনা ক্ষেত্র কি হচ্ছে সেটা লিখছো। তাহলে এখানে নমুনা ক্ষেত্রটা আমরা এইটা পাইলাম, তাই না? এটা তো মুখস্থ কি করার কিছুই নাই। দেখো সবগুলো যে নমুনা বিন্দুগুলো লিখছো প্রত্যেকটাতে কিন্তু আগে ছক্কা নিক্ষেপ করা হয়েছে, যে 1 2 3 4 এগুলো সব তো ছক্কার পার্ট আসে। আর দ্বিতীয়টা যে মুদ্রা নিক্ষেপ করা হয়েছে, মুদ্রায় যে হেড এন্ড টেইল পাও সেজন্য দেখো পরে হেড টেইল আছে। এগুলো কিভাবে লিখছে? এই যে 1H, এটার 1, এটা T, এটা 2, এটা H, এটা 2T, এটা 3H 3T, 4H 5 4T, তারপরে 5H 5T, 6H 6T, এগুলো আসছে, এইগুলা চলে আসছে। এটা তুমি আরেকটা ভাবে কিভাবে করতে পারো? প্রথমে ছক্কা লিখছো, এইবার 1 2 3 এগুলা ঘরে লিখতে পারো। মানে আমি এরকম বলতে চাচ্ছি, এখানে তুমি ছক্কা লিখছো ভালো কথা, 1 2 3 4 5 এইভাবে 6 দিবা। দিয়ে এইখানে কি করতে পারো? এখানে এইচটি, এইখানে তুমি মুদ্রা দিতে পারো, এই জায়গায় তুমি মুদ্রা দিতে পারো। এভাবে তুমি প্রত্যেকটা চাইলে লিখতে পারো, একই কথা। তাহলে এবার 1H 1T নমুনা ক্ষেত্রে কিন্তু সেম আসবে, নমুনা ক্ষেত্র তোমার সেম আসবে। আচ্ছা, প্রশ্নটা কি ছিল আমাদের একটু দেখি। প্রশ্নটা ছিল ছক্কায় 5 আসতে হবে, মুদ্রায় এইচ আসতে হবে। তো দেখো ছক্কায় 5 এবং মুদ্রায় এইচ, ছক্কায় 5 এবং মুদ্রায় এইচ একটাতেই তো সম্ভব, একটাতেই সম্ভব। এখন আরেকটা কথা, এটা যদি এমসিকিউ তে আসতো একটা জিনিস, আচ্ছা তাহলে এইটা আগে বলে নিই। এমসিকিউ তে যদি বলতো একটা ছক্কা এবং পরে একই সাথে যদি একটা মুদ্রা নিক্ষেপ করা হতো, তাহলে টোটাল ফলাফল কয়টা আসতো? এটা কিভাবে করবা? দেখো প্রথমে ছক্কা নিক্ষেপ করছে, ছক্কার ফলাফল কয়বার, ছক্কা কয়বার নিক্ষেপ করছে? ছক্কা কিন্তু একবার নিক্ষেপ করছে, তাহলে 6 এর পাওয়ারে 1 ইনটু অন্য কিছু যদি নিক্ষেপ করা হয়, মুদ্রা নিক্ষেপ করছে কয়বার? একবার। মুদ্রার ফলাফল কয়টা পাবো? দুইটা। তাহলে এখানে দেখো 6 এর পাওয়ারে 1 মানে 6, 2 এর পাওয়ারে 1 মানে 2। তাহলে এখানে টোটাল ফলাফল আসতেছে 12টা। সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টা আসতেছে? সমগ্র সম্ভাব্য ফলাফল আমার 12টা। এই, তাহলে 5 আর এইচ আসার অনুকূল ফলাফল পাইলাম আমরা একটা, আর টোটাল হচ্ছে 1/12। ওই টোটালটা হচ্ছে 12টা, আর সম্ভাবনা তাহলে কত হবে? 1/12। আশা করি এগুলো বুঝতে পারছো। এরপরে দেখো, এই টাইপের ম্যাথও থাকে, একটু বুঝতে হবে এগুলা।
একজন লোকের ঢাকা হতে খুলনা বাসে যাওয়ার সম্ভাবনা 2/5। বাসে যাওয়ার সম্ভাবনা কত? 2/5। আচ্ছা, ঢাকা হতে তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কত হবে? দেখো আমি প্রশ্নের সাথে উত্তরটা মিলাই দিই। বলছে ঢাকা থেকে বাসে খুলনায় বাসে যাবে কতটুকু? 2/5। তাহলে ঢাকা হতে সে বাসে না গিয়ে অন্য কোনো মাধ্যমে যেতে পারে, মানে ঢাকা থেকে সে ট্রেন বা অন্য কোনো জায়গায় যেতে পারে, বাসে যাবে না এমন সম্ভাবনা কত? তাহলে এক থেকে এটা বাদ দিবা, 1 বিয়োগ 2/5 মানে কত আসে? 3/5। ঢাকা থেকে খুলনায় বাসে না যাওয়ার সম্ভাবনা 3/5। আচ্ছা, তারপরে আরেকটা গন্তব্য বলছে রাজশাহী। খুলনা থেকে রাজশাহী ট্রেনে যাবে হচ্ছে 5/8। ট্রেনে যাবে কতটুকু? খুলনা থেকে রাজশাহীতে ট্রেনে যাবে কত বলছে? 5/8। তাহলে ট্রেনে খুলনা থেকে রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? 1 বিয়োগ 5/8 মানে 3/8 আসে। 1 বিয়োগ 5/8। তাহলে কথাটা বুঝো, একজন বলতেছে ঢাকা থেকে খুলনায় যাচ্ছে, বাসে যাচ্ছে কতটুকু? 2/5%। তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কত? টোটালটা 1 হলে 1 থেকে এটা বাদ দিতে হবে। যাওয়ার সম্ভাবনা যত হবে, না যাওয়ার সম্ভাবনা 1 থেকে অতটা বাদ দিতে হবে। সেম ভাবে খুলনা হতে রাজশাহীতে আসতেছে 5/8, খুলনা ট্রেনে আসতেছে। আর খুলনা হতে রাজশাহীতে ট্রেনে না আসার সম্ভাবনা কত? 3/8। কিভাবে? 1 বিয়োগ 5/8 করে থাকো, 3/8 আসবে। এখানে কি হয়েছে? এটা হয়েছে 1 বিয়োগ 2/5 করে হয়েছে, আর এটা হয়েছে 1 বিয়োগ 5/8, এটা সমান আসছে 3/8। এটা এটা ছিল। এই পাশেও একই জিনিস করবা, আর দেন এই পাশে একই জিনিস করতে হবে না? মানে ঢাকা হতে বাসে আসছে, আবার খুলনা থেকে ট্রেনে গেছে, আবার খুলনা থেকে ট্রেনে যায়নি, আবার ঢাকা থেকে যদি সে বাসে না আসে অন্য কোনো মাধ্যমে আসে, কিন্তু খুলনা থেকে সে তো রাজশাহীতে ট্রেনেও যেতে পারে, আবার ট্রেনে নাও যেতে পারে। এই জন্য এ পাশে যা করতে হবে এ পাশে তাই করতে হবে। এইগুলা তাহলে আমরা এখানে বের করে নিয়েছি এগুলা। এবার প্রশ্নে আমরা কি বলছে এটা আমরা একটু খেয়াল করি। লোকটি খুলনায় বাসে লোকটি খুলনায় বাসে কত? 2/5 এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? খুলনায় বাসে যাবে কিন্তু রাজশাহীতে ট্রেনে যাবে না। রাজশাহীতে ট্রেনে যাবে না কতটুকু? 3/8 না? আমরা কি বের করছি? রাজশাহীতে ট্রেনে যাবে না, খুলনায় বাসে যাবে 2/5। এই যে খুলনায় বাসে যাবে 2/5, রাজশাহীতে ট্রেনে যাবে না 3/8। এই দুইটা গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? মাঝখানে যদি এরকম এবং কথাটা থাকে তাহলে গুণ করতে হবে। এবং কথা থাকলে এখানে কি করবা? গুণ করবা। তাহলে উত্তর কি হবে? 2/5 ইন্টু 3/8, 6/40 অথবা 3/20। তাহলে এই ম্যাথটা আশা করি এইভাবে ক্লিয়ার হয়েছে, 3/20 আসছে। আচ্ছা, এরপরে এসো প্রবাবিলিটি থিওরি ব্যবহার করে এখানে বলছে একটা ছক্কা 3 বার নিক্ষেপ করলে সকল সম্ভাব্য ফলাফল লিখো। আচ্ছা, এই জায়গায় দেখো এটা আমরা তো পরে 3টা মুদ্রা একত্রিত নিক্ষেপ তো আগেই করছি। তাহলে এখানে এই 3টা জিনিস একটু দেখি। মুদ্রা 3টিতে একই ফলাফল আসবে, মুদ্রা 3টাতে একই ফলাফল, আর কমপক্ষে 2টাতেই বড় জোর 2টাটি। তাহলে এই 2টা আমরা ওই জায়গা থেকে দেখে আসছি। এখানে কোথায় যেন করছিলাম না? এইখানে ছিল, হ্যাঁ এই জায়গায়। এই যে একই ফলাফল বলতে বুঝতে পারছো? এখানে আগেরবার একটু উল্টা বলছি। একই ফলাফল বলতে প্রথম মুদ্রায় সব সেম আসবে, মানে 3টা মুদ্রাতে একই আসবে, এই 3টা মুদ্রাতে একই আসবে, এই 2টা। এজন্য 2/8 ছিল। 3টাতে একই ফলাফল, এরকম প্রশ্নও থাকতে পারে। তারপরে এখানে আমার বলছে 5 নম্বরে, ওখানে বলা ছিল কি জানো? হ্যাঁ, কমপক্ষে 2টা টি আসবে, কমপক্ষে 2টি। তার মানে কি সর্বোচ্চ 3টা হতে পারে, সর্বোচ্চ বেশি হতে পারে। কমপক্ষে 2টা আসবে, সর্বোচ্চ ইচ্ছা অনেকগুলো থাকতে পারে। একটু দেখো কমপক্ষে 2টা কোনটা কোনটা আছে? এইটাতে আছে কমপক্ষে 2টা, দেখো এখানে আছে 2টা, এটাতে আছে 2টা। তাহলে আমরা একটু মার্ক করি। ধরো এইখানে একটা, তারপরে এই একটা, 2টা, আর এটাতেও আছে, আর এটা। কমপক্ষে 2টা, সর্বোচ্চ ইচ্ছা মতো থাকতে পারে। তাহলে 4টা, কমপক্ষে 2টাটি আসতে পারে কয়টা জায়গায়? 4টা জায়গায় কমপক্ষে 2টাতে আসতে পারে। 4টা জায়গায় কমপক্ষে 2টাতে আসতে পারে। তার মানে 4 আসছে, আর টোটালটা হচ্ছে 4, তার মানে 1/2। আরেকটা বলছিল জানো ওখানে কি জানো? বড় জোর 2টাটি,
বড় জোর দুইটা টি, বড় জোর দুইটা টি মানে এখানে তোমার একটা টিও থাকতে পারে, সর্বোচ্চ দুইটা টি যাবে। আর এখানে তোমার সর্বনিম্ন শূন্য হতে পারে। বড় জোর দুইটা টি কিন্তু সর্বোচ্চ দুইটা টি কিন্তু সর্বনিম্ন শূন্য হতে পারে। তো দেখো সর্বনিম্ন শূন্যটি এখানে একটা টি, এখানে একটা, তাহলে এই তিনটা মানে সর্বোচ্চ দুইয়ের বেশি যাওয়া যাবে না। সর্বোচ্চ, তো তুমি একটু খেয়াল করো এখানে দেখো, আবারও বলি যে বড় জোর দুইটা মানে সর্বোচ্চ দুইটা হতে পারে কিন্তু সর্বনিম্ন শূন্য হতে পারে। তো তুমি আগে বড় জোরের গুলো একটু খুঁজো। বড় জোর দুইটা কোথায় আছে? এইটাতে সর্বোচ্চ দুইটা থাকতে হবে, এইটাতে সর্বোচ্চ দুইটা, তাহলে এই দুই। আর সর্বনিম্ন ইচ্ছা মতো, তাহলে এখানে সর্বনিম্ন একটা আছে, এখানে বড় জোর দুইটা আছে, এখানে সর্বনিম্ন ইচ্ছা মতো থাকতে পারে, আর এখানে একটাও নাই, তার মানে এটাও কিন্তু হবে। টোটাল সাতটা কিন্তু। বড় জোর সর্বোচ্চ দুইটা থাকতে পারে সাতটা ফলাফলে, তাহলে সম্ভাবনা কি আসতেছে? 7/8 আসতেছে এখানে। আগে কথাটা বুঝতে হবে, বড় জোর, আমি একটু ছোট করে আবার একটু লিখি না হলে। বড় জোর দুইটা মানে শূন্য থেকে সর্বোচ্চ দুইটা টি হতে পারবে। শূন্য থেকে সর্বোচ্চ দুইটা টি হতে পারবে। আমি এটা একটু ডিটেলসে ব্যাখ্যা করি। দেখো, তুমি যদি অনুকূল ফলাফল দেখতে চাও, এখানে অনুকূল ফলাফলগুলো কি আসবে? অনুকূল ফলাফলগুলো কি আসবে? শূন্য আছে কয়টা? শূন্য যুক্ত আছে একটা, দেখো এইচ এইচ এইচ, এটা আছে শূন্য। একটা টি যুক্ত কয়টা আছে? একটা টি যুক্ত কি কি হয়? এইচ এইচ টি, এইচ টি এইচ, টি এইচ এইচ, এটা। দুইটা টি যুক্ত এইচ টি টি, টি এইচ টি, এইচ টি টি, টি এইচ টি, আর টি টি এইচ। টোটাল তাহলে কয়টা? টোটাল হচ্ছে সাতটা, এই জন্য এখানে 7/8। তাহলে এই জিনিসটা ভালো করে বুঝবা, তাহলে আশা করি আর কখনো ভুল হবে না। 7/8 যদি ক্যালকুলেটর বসে 0.875 আসে অথবা 87.5% আছে, এইটা। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে বইয়ে যে সমস্যাটা ছিল ওইটা কিন্তু আলাদা করে আর আমার আর দেখার প্রয়োজন নাই। এই যে এটা কিন্তু আমরা সলভ করে ফেলেছি, যে বড় জোর দুইটা টি আসার সম্ভাবনা কথা। উপরে তিনটা তো আমরা করছি, আর কমপক্ষে দুইটা টি এটাও করছি। এবার দেখো, একটা ছক্কা ও দুইটা মুদ্রা নিক্ষেপ প্রবাবিলিটি দিয়ে তৈরি করতে হবে। এটা তৈরি করে নিও। একটা ছক্কায় তুমি প্রথমে 6টা ফলাফল পাবা। একটা ছক্কায় প্রথমে কি পাবা? 6টা ফলাফল পাবা। আমি একটু এই ফরম্যাটটা দিই, আমি জেনারেল ফরম্যাটটা একটু দিই। তুমি একটা ফলাফল, 2 3 4 5, এই 6টা ফলাফল পাবা। এরপরে এখানে হেড টেইল এভাবে সব কয়টা দিয়ে যেতে হবে। এটা হচ্ছে প্রথম মুদ্রা। এখানে কি পাইলাম? এটা হচ্ছে আমার প্রথম মুদ্রা। এরপরে এখান থেকে তুমি দিবা হচ্ছে দ্বিতীয় মুদ্রা। দ্বিতীয় মুদ্রাতেও তুমি হেড পাবা, টেইল পাবা। এভাবে প্রত্যেকটাতে এরকম দিতে হবে। দেওয়ার পরে তোমাকে এখানে নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে। 1HH, 1HT, 1TT, এখানে হেড, এখানে টেইল। আচ্ছা আমি একটু ছোট্ট করে করি, যদি পরে কাজে লাগে তাহলে এখান থেকে আমরা কপি করে নিব। হেড, হেড, টেইল, হেড, টেইল, এটা হেড এন্ড এটা টেইল। সেম ভাবে এগুলাতে তুমি হেড, টেইল, এখানে হেড, এখানে টেইল, এই জায়গায় হেড আর একটা টেইল দিবা। গায়ে গায়ে হয়ে যাচ্ছে।
এটাতে একটা হেড আসবে আর একটা টেইল আসবে। এখানে হেড টেইল হেড টেইল হেড টেইল হেড টেইল হেড আসবে টেইল আসবে হেড আসবে টেইল আসবে। এখন টোটাল ফলাফল তাহলে এখানে নমুনা ক্ষেত্র তুমি কি পাবা? নমুনা ক্ষেত্র তুমি কি পাবা? তো করাই হয়ে যাচ্ছে সব। নমুনা ক্ষেত্র 1H 1H তারপরে 1HT 1HT তারপরে কি আসবে 1TH 1TH 1TT 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 এরপর কি 2HH 2HH 2HT 2TH 2TT এইভাবে সব রিপিটেড। এইভাবে সব কি হবে? রিপিটেড হবে। এখন টোটাল ফলাফল কয়টা আসবে? টোটাল ফলাফল কয়টা আসবে? এই 4 আচ্ছা 8 আর 12 আছে 16 16 দুইটা থেকে 16 আসছে। এই 16 থেকে 32 18টা আসবে 32 আর 32 হলো 48। এটা তুমি শর্টকাট দিয়ে কিভাবে বের করবো বলছিলাম? ছক্কা নিক্ষেপ করা হয়েছে একবার 6 এর পাওয়ারে 1 মুদ্রা নিক্ষেপের ফলাফল দুইটা দুইবার নিক্ষেপ করা হয়েছে। তাই 2 এর স্কয়ার মানে 4 কয়বার নিক্ষেপ করছে এটা? এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না 8টা আছে এখানে 48 না 24টা আসবে এখানে ফলাফল। 2 এর স্কয়ার মানে 4 4 24টা ফলাফল আসবে 48টা বলা ভুল হয়েছে এইটা। তাহলে এগুলো বাকিটুকু করে নিবা। তাহলে এখানে দ্বিতীয় পদটাও কিন্তু এই যে দ্বিতীয় যে হোমওয়ার্ক এটাও কিন্তু আমরা করে ফেলেছি। ওটা কি শেষ হয়ে গেল? একের থেকে 6 পর্যন্ত এমসিকিউ ওটা তুমি নিজেই করে নিতে পারবে। আমি 7 নাম্বার থেকে একটু বলি। এইখান থেকে। তাহলে এখানে 7 নাম্বার কোশ্চেনে কি বলছে? 30টি টিকেটে 1 থেকে 30 পর্যন্ত কর্মিক নাম্বার দেওয়া আছে। আচ্ছা আমি একটু কাজ করি এটা একটু কেটে নিই। আচ্ছা দেখো এখানে প্রথম যে কোশ্চেনটা আছে আমরা আগে উদ্দীপকটা যদি একটু খেয়াল করি 30টা টিকিটে 1 থেকে 30 পর্যন্ত কর্মিক নাম্বার দেওয়া আছে। টিকিটগুলো ভালোভাবে মিশে একটি এই কথাগুলো পড়তে হবে কয়টা তোলা হচ্ছে। এখানে তোলা হয়েছে কয়টা? একটা তোলা হয়েছে। এবার প্রশ্নগুলো খেয়াল করো। প্রথম প্রশ্ন বলছে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? তাই 1 থেকে 30 পর্যন্ত যদি হয় তা এর মধ্যে তো আমরা জানি যে টোটাল 15টা জোড় থাকে আর 15টা জোড় থাকে আর 15টা বিজোড় থাকে। টোটাল সম্ভাবনা কত? টোটাল সম্ভাবনা 30। বলেই দিছে টিকিট হচ্ছে 30টা তাই টোটাল সম্ভাবনা হচ্ছে 30। এই টোটাল সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 30। তাহলে উত্তর কত হবে এখানে? জোড় হওয়ার সম্ভাবনা 15টা ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল 15/30 তার মানে 1/2। পরেরটা আসো বলছে 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। তুমি আগে কি লিখবা? 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো একটু লিখতে হবে বা অনুকূল ফলাফল লিখতে হবে। 4 দ্বারা বিভাজ্য সম্ভাবনা কয়টা? দেখো তুমি যদি একটু লজিক্যালি চিন্তা করো 4 দ্বারা বিভাজ্য কয়টা? 4 8 12 16 20 24 28 এই টোটাল 7টা। 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কয়টা? 7টা। 7টি। তাহলে সম্ভাবনা কত হবে? সম্ভাবনা হবে তাহলে 7/30। এবার গ আসো। গ কি বলছে? 4 এর চেয়ে ছোট। 4 এর চেয়ে
ছোট কয়টা আছে 4 এর চেয়ে ছোট? 1 2 3 4 এর ছোট কয়টা আছে? 4 এর ছোট ছোট 1 2 3 এই তিনটা, তাহলে সম্পূর্ণ কত হবে এখানে? 3/30 মানে 1/10। ঘয় কি বলছে? 22 এর চেয়ে বড়। ঘয় বলছে আমার 22 এর থেকে বড়। তা 22 এর থেকে বড় কি কি আছে? 23 থেকে শুরু করে 30 পর্যন্ত। তা 23 24 25 26 27 28 29 30 8টা। তাহলে এখানে সম্পূর্ণ কত হবে? 8/30। তার মানে আমরা বলতে পারি এখানে কত? 4/15। 7 নম্বরের উত্তর কিন্তু এখানে আমরা করে ফেলেছি। আচ্ছা 8 নম্বরে কি বলছে? 8 নম্বরটা এখানে করা যায় কিনা একটু দেখি। কোন একটা লটারিতে 570টা টিকিট বিক্রি হয়েছে। রহিম কয়টা কিনছে? রহিম কিনছে 15টা। 570টা বিক্রি হয়েছে, রহিম কিনছে 15টা। টিকিটগুলো ভালোভাবে মিশে যদি একটা তোলা হয়, প্রথম পুরস্কারের জন্য তোলা হলে রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত হবে? যেহেতু সে 15টায় কাটছে আর টোটাল হচ্ছে 570টা, টোটাল হচ্ছে 570টা, তাহলে এখান থেকে তো এটা তো খুব বেশি কঠিন কিছু না, এটা সহজ কোশ্চেনই ছিল। নয় নম্বরের কোশ্চেনে আমরা একটু খেয়াল করি। একটা ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভক্ত। আচ্ছা এই একটা কোশ্চেন না শুধু, আরো এখান থেকে কতগুলো প্রশ্ন থাকতে পারে, আমরা একবারেই করি। যেমন মুদ্রা থেকে করছিলাম, এটাও আমরা একটু করে ফেলি। তোমার প্রথমে এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে এখানে আমরা এর আগেও করছি যে 4 আসার সম্ভাবনা কত, তারপরে তোমার থাকবে বিজোড় আসার সম্ভাবনা কত। এই টাইপের ম্যাথ কিন্তু করছি, আমি যতটা ম্যাথ থাকতে পারে একটা উদ্দীপক থেকে সেগুলো বলতেছি। এরপরে তোমার থাকতে পারে এখানে 4 অথবা 4 এর বেশি, 4 অথবা 4 এর বেশি আসার সম্ভাবনা কত, এটা থাকতে পারে। 5 এর কম আসার সম্ভাবনা থাকতে পারে, এটা কত। তারপরে তোমার বলতে পারে এই যেটা বলা আছে 3 দ্বারা বিভাজ্য অথবা জোড় সংখ্যা। তাহলে আমি এখানে একটু বললাম, এটা একটু উল্টা করে দিই। 3 দ্বারা বিভাজিত এবং 3 দ্বারা বিভাজিত এবং জোড় আসার সম্ভাবনা, এখানে কিন্তু আমি এবং যুক্ত করে দিছি। আর প্রশ্নে যেটা আছে সেটা আছে, ধরো এটা 6 নম্বর কোশ্চেন, প্রশ্ন যেটা আছে এটা 6 নম্বর কোশ্চেন। কি? জোড় সংখ্যা অথবা জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সম্ভাবনা, জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সম্ভাবনা। তো দেখো একটা ছক্কা তুমি একবার নিক্ষেপ করছো, একবার নিক্ষেপ করলে 4 আসবেই তো একবার, তো সম্ভাবনা কত হবে? 1/6। সমগ্র সম্ভাবনা বল 6 না, 1/6। বিজোড় সংখ্যা কয়টা আছে? 3টা, তাহলে 3/6 হবে। 4 বা 4 এর বেশি, 4 বা 4 এর বেশি কয়টা আছে? 4 5 6 3টা আছে, তাহলে 3/6 মানে 1/2। এখানেও আসে 1/2। 5 এর কম কয়টা আছে? 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, 4 পর্যন্ত নিতে হবে। 5 বলি নাই কিন্তু, 5 এর কম নিতে বলছে, তাহলে 4টা, 4/6 মানে 2/3। 3 দ্বারা বিভাজিত এবং জোড় সংখ্যা আসার সম্ভাবনা, 3 দ্বারা বিভাজিত এবং জোড় সংখ্যা। আচ্ছা, তা আমরা আগে একটু বের করে নিই 3 দ্বারা বিভাজিত হয় কয়টা। 3 হয় এবং 6 হয়, আর হয় না, তাহলে 2টা। 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা 2টা, ওই অনুকূল ফলাফল 2টা, তাহলে 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা হচ্ছে 2/6। এবং থাকলে গুণ, আবারও বলতেছি এবং থাকলে গুণ দিবা। জোড় আসবে কয়টা? জোড় আছে তো 3টা, তাহলে 3/6।
6/36, অথবা তুমি এখান থেকে আলাদা করে কাটতে পারো 6/36, বা আমরা কি বলতে পারি 1/6। 6/36 অথবা আমরা বলতে পারি 1/6। পরেরটা কি, জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য, অথবা মানে যোগ করতে হবে। এই জোড় সংখ্যা কয়টা আসছে, এখানে আমরা উপরে পাইছিলাম 3/6 প্লাস 3 দ্বারা বিভাজ্য 2/6, তার মানে 1/2 প্লাস 1/3, 6 লসাগু, তাহলে 5/6 হবে এখানে। এখানে কত আসছে 5/6। এইভাবে আমরা এটা অ্যান্সার করব। তবে যদি তুমি এই উত্তরটা 5/6 এ অ্যান্সার করো তাহলে কিন্তু হবে না। মানে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য এইটার ক্ষেত্রে যদি 5/6 অ্যান্সার করো তাহলে কিন্তু উত্তর হবে না। কেন, একটু বুঝো। দেখো আমার এখানে বলছে জোড় হতে হবে অথবা 3 হতে হবে, এই 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তা তুমি যে সম্ভাবনা যেগুলো পাইছিলে 1 2 3 4 5 6, এটা ছিল নমুনা বিন্দুগুলা। তা এইখানে আমার বলেই দিছে জোড় হতে হবে অথবা 3 হতে হবে, 3 দ্বারা বিভাজ্য হতে হবে, জোড় সংখ্যা হতে হবে অথবা 3 দ্বারা বিভাজ্য হতে হবে, এইটুকু হতে হবে। তো এখন এখানে তাহলে তুমি যখন জোড়ের কথা বলতেছো, জোড় আসছে তোমার 2 4 6, আর যখন তুমি 3 দ্বারা বিভাজ্যের কথা বলতেছো তখন তুমি পাচ্ছ কত 3 এবং 6, 3 এবং 6, 3 এবং 6, তাহলে এই 6 তো দুইটার মধ্যে কমন আছে না, এই 6 কিন্তু দুইটার মধ্যে কমন আছে। এই জন্য এখানে তোমাকে এক্সট্রা কত করতে হবে, একই জিনিস আছে না, এই জন্য এক্সট্রা তোমাকে এইখানে 6 এক দুইটার মধ্যে আছে, এই 1/6 এখানে তোমাকে বিয়োগ করতে হবে, 1/6 এখানে তোমাকে বিয়োগ করতে হবে। এখন এই নিয়ম করার থেকে এইভাবে করার থেকে বেটার হচ্ছে, আমি যদি একটু বলি, এটা মোছা উচিত হয়নি। দেখো পি অফ এ ইউনিয়ন বি, অথবা থাকলে আমরা ইউনিয়ন বলি পি অফ এ ইউনিয়ন বি। তা পি অফ এ ইউনিয়ন বি মানে কত, পি অফ এ প্লাস পি অফ বি, মানে এ এর সম্ভাবনা প্লাস বি এর সম্ভাবনা কতটুকু, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, যেটা বলতেছে মিল আছে। তা এ হওয়ার সম্ভাবনা, এ বলতে কোনটা, এ বলতে ধরো জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা, বি বলতে ধরো 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। তা এ হচ্ছে জোড় সংখ্যা, বললাম জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, জোড় হওয়ার সম্ভাবনা 3টা, তার মানে 3/6 প্লাস বি কি, বি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সম্ভাবনা, তা 3 দ্বারা বিভাজ্য সম্ভাবনা কত 2টা, তাই 2/6 মাইনাস এই দুইটার মধ্যে মিল কোনটা, জোড় সংখ্যা 3 এর মধ্যে মিল আছে 6, একটা আছে, তাহলে 1/6 এইটা। তো সেই 6 লসাগু করো, তাহলে 3 থেকে 3 প্লাস 2 মাইনাস 1, তার মানে 4/6। এটা একভাবে হলো। এবার তুমি যদি কাউন্ট করে দেখো, এইখান থেকে তুমি দেখে দেখে আনসার করবে কিভাবে, দেখে দেখে কিভাবে আনসার করবা। দেখো 2 জোড় সংখ্যা, 3 জোড় সংখ্যা, 4 জোড় সংখ্যা, 6 জোড় সংখ্যা, মানে 2 4 6 জোড় সংখ্যা, এদের মধ্যে আবার বলে দিছে আমার কি হতে হবে, আবার একটু আলাদা করে দেখাই। এখানে কি বলছে যে তোমার জোড় সংখ্যা হতে হবে, জোড় সংখ্যা আছে কয়টা, 3টা, 2 4 এবং 6, এই 3টা আছে। এদের মধ্যে আবার তোমাকে দেখতে বলছে 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য এই একটা আর এই একটা, টোটাল কয়টা আসছে দুইটা মিলে 1 2 3 4, ডিরেক্টলি এখানে তুমি 4টা পাচ্ছ জোড় এবং 3 দ্বারা বিভাজ্য, তাহলে উত্তর হবে 4/6। ডিরেক্টলি আমরা এই দুইটা পদ্ধতির যে কোনো একটা দিয়ে তুমি অ্যাপ্লাই করবে। এখানে 2/3 আসছে, এখানেও 2/3 আসছে, যে কোনো একটা পদ্ধতি দিয়ে এখানে তুমি করবা। আচ্ছা, এখান থেকে এই প্রশ্নটা যেহেতু করেই ফেললাম, এখানে আমরা আরো কতগুলো প্রশ্ন একটু অ্যাড করি, আরো কতগুলো প্রশ্ন একটু এই জায়গাটাতে অ্যাড করি। ধরো এখানে 6 নাম্বার কোশ্চেন তোমার থাকলো, 6 না 7 নাম্বার, ওখানে 6 বলছি কেন, 7 নাম্বার। 4 দ্বারা বিভাজ্য অথবা জোড়, 4 দ্বারা বিভাজ্য এবং জোড় হওয়ার সম্ভাবনা, 4 দ্বারা বিভাজ্য এবং জোড় হওয়ার সম্ভাবনা, 4 দ্বারা বিভাজ্য এবং জোড় হওয়ার সম্ভাবনা।
4 দ্বারা বিভাজ্য কয়টা আছে? আমাদের তো সম্ভাবনা এই অনুকূল ফলাফলগুলো এই কয়টা 5 6 এই কয়টা। তুমি আলাদা করে যদি দেখো 4 দ্বারা বিভাজ্য আছে শুধুমাত্র 4 একটা, আর আছে হচ্ছে বিজোড়। আচ্ছা বিজোড় দিই, আমরা এখানে জোড় না দিয়ে একটা বিজোড় দিই। বিজোড় কয়টা আছে? বিজোড় আছে হচ্ছে 3টা। বিজোড় আছে কয়টা? 3টা। তা বিজোড় যেগুলো সেগুলো তো একটা তো 4 দ্বারা বিভাজ্য হবে না। বিজোড় আছে 1 3 5 এবং 4 দ্বারা বিভাজ্য আছে একটা, তাই টোটাল 4টা। এখানে সম্ভাবনা কত হবে? 4/6। অথবা তুমি এখান থেকে এটা তো একটা গেল 2/3। আরেকটা কি করতে পারো? 4 দ্বারা বিভাজ্য সম্ভাবনা হচ্ছে অনুকূল ফলাফল হচ্ছে একটা, তাহলে 1/6 অথবা এই সেখানে এবং দেওয়া যাবে না, এখানে অথবা দিতে হবে। করতেছি অথবা দিয়েছি এখানে এবং প্লাস অথবা মানে প্লাস, আর এই বিজোড়ের জন্য কত মিল নাই কিন্তু 4 দ্বারা বিভাজ্য আর বিজোড় দুটো তো একে অপরের বিপরীত, 4 তো জোড়, এখানে বলছে বিজোড়। আর বিজোড় হওয়ার সম্ভাবনা কত 3/6 মানে 1/2। তো এখানে 12 যদি রসাগু করো তাহলে এখানে হয় কত? 12 রসাগু হবে কেন? হ্যাঁ 12 রসাগু করলে সমস্যা নেই, তাহলে এখানে হবে 2 প্লাস এখানে হবে 6, তাহলে 8/12, তার মানে সেই 2/3 আসে। যেভাবেই করো না কেন এইগুলাই কিন্তু এখানে উত্তর হয়ে থাকে। আচ্ছা এর মতো আরো কিছু কিছু প্রশ্ন থাকতে পারে তোমার, আমি এখানে আরো কিছু প্রশ্ন অ্যাড করে দিই। 7 নম্বরে আসো। 7 নম্বর প্রশ্নে 8 নম্বর প্রশ্নে তোমার বলতে পারে একটা ছক্কা নিক্ষেপে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কত? একটা ছক্কা নিক্ষেপে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কত? এরকম আসতে পারে। তো দেখো শুধু এখানে যৌগিক না, আমরা মৌলিকের হিসাবটা করে ফেলি। মৌলিক সংখ্যা কয়টা আছে? মৌলিক সংখ্যা কয়টা আছে? মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5, এই তিনটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কয়টা আছে? যৌগিক সংখ্যা হচ্ছে 4 এবং 6। মৌলিক আর যৌগিক সংখ্যা তো বুঝো, 4 এবং 6। এক কিন্তু মৌলিক না, এক কিন্তু মৌলিক না। তাহলে যৌগিক আছে কয়টা? দুইটা। তাহলে যৌগিকের সম্ভাবনা কত? 2/6 মানে 1/3। যদি এখানে মৌলিক বলতো, ধরো আমি 9 নম্বরে বললাম মৌলিক হওয়ার সম্ভাবনা, মৌলিক হওয়ার সম্ভাবনা, আর 10 নম্বরে তোমার থাকতে পারে মৌলিক না হওয়ার সম্ভাবনা। মৌলিক না হওয়ার সম্ভাবনা এরকম থাকতে পারে। তা এখন মৌলিক হবে কয়টা? মৌলিক সংখ্যা পাইছো এখানে 3টা। মৌলিক সংখ্যা পাইছো এখানে 3টা, তাই মৌলিক হওয়ার সম্ভাবনা কত হবে? 3/6 1/2। মৌলিক না হওয়ার সম্ভাবনা কত? 1 - 1/2। এর আগেও বলছি যে কোনো কিছু একটা হলে না হওয়ার সম্ভাবনা হবে 1 থেকে ওইটা বাদ দিতে হবে, তার মানে হাফ। তার মানে হাফ 1 মাইনাস যেটা হবে এটা করতে হবে, 1 মাইনাস যেটা হবে সেটা করতে হবে। তাহলে মোটামুটি আমরা এইগুলা বললাম। এখন আমরা এই যে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা, যৌগিক না, এই যে 4 দ্বারা বিভাজ্যের কথা বলছিলাম, 4 দ্বারা বিভাজ্য অথবা বিজোড় সংখ্যা, এইটাকে বলা হয়, মানে এইটা আমরা এক প্রকার বলতে পারি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে। মানে দেখো তুমি এর আগের কথাটা চিন্তা করো, 6 এবং 7 নম্বরে 6 নম্বরের ক্ষেত্রে আমরা একটা মিল পাইছিলাম দুইটার মধ্যে, জোড় সংখ্যা আর 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে একটা মিল পাইছিলাম, একটা সাধারণ বিন্দু ছিল, এই জায়গাটা একটা সাধারণ বিন্দু ছিল। কিন্তু যখন এই 4 দ্বারা বিভাজ্য হচ্ছে এবং বিজোড় সংখ্যা, এই দুইটার মধ্যে কোনো সাধারণ বিন্দু নাই, মানে কোনো মিল নাই, এই দুইটার মধ্যে কোনো মিল নাই। এখানে বিজোড় ছিল 3 5 আর 1, এদের মধ্যে কোনো মিল নাই। এই যে মিল নাই এদেরকে বলা হয় বর্জনশীল ঘটনা, এদেরকে বলা হয় বর্জনশীল ঘটনা। বইয়ে এই কথাটা বলা নাই, আমি একটু এই টপিকটা একটু আলোচনা করতে চাই, নতুন করে একটু অ্যাড করে দিই দুইটা ঘটনা একটু। বইয়ে নাই কিন্তু এই টপিকটা থেকে প্রশ্ন দিচ্ছে, প্রশ্ন আসতে পারে, বোর্ড পরীক্ষায় আসছে। একটা বলছি
বর্জনশীল ঘটনা। তো বর্জনশীল ঘটনা শুধু একটা কথা মনে রাখবা, দুইটা ঘটনা তখনই বর্জনশীল হবে যখন তাদের মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকবে না। যখন দুটি ঘটনার মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকবে না, তখনই সেই ঘটনাটাকে বলা হবে বর্জনশীল ঘটনা। এই ক্ষেত্রে আমরা সূত্র কি করব? দেখো দুইটা যোগ করছিলাম না, পি অফ এ ইউনিয়ন বি মানে তোমাকে করতে হবে পি অফ এ প্লাস পি অফ বি, এই দুইটা। এখানে কোনো কিছু বিয়োগ করবো না, কারণ কোনো কিছু এখানে মিল ছিল না। তাহলে এটা কয় নাম্বার কেস ছিল? এই যে ম্যাথটা, এই 6 নাম্বার ম্যাথটা, এটার এক্সাম্পল। বর্জনশীল ঘটনার এক্সাম্পল হচ্ছে 6 নাম্বার যে ম্যাথটা আমরা এর প্রিভিয়াস ক্লাসে করছি, এইটাই হবে তোমার বর্জনশীল ঘটনার এক্সাম্পল। বর্জনশীল ঘটনার এক্সাম্পল। আর না, বর্জনশীল না, এটা হচ্ছে 7 নম্বরের ম্যাথটা। আর অবর্জনশীল ঘটনাটাই হচ্ছে তোমার 6 নম্বরের এক্সাম্পল, মানে যেখানে একটা মিল থাকবে। অবর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনাটা কি? তাদের মধ্যে যে কোনো দুইটা ঘটনা একত্রে ঘটতে পারে। যে কোনো দুটি ঘটনা একত্রে ঘটতে পারে, যে কোনো দুইটা ঘটনা একত্রে ঘটতে পারে, এইটাই হচ্ছে তোমার অবর্জনশীল ঘটনা। সেই ক্ষেত্রে তুমি সূত্র ইউজ করবে কি, পি অফ এ ইউনিয়ন বি এটা সমান বর্জনশীল ঘটনা যেটুকু ছিল অতটুকু তো থাকবে, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস এই যেটা মিল থাকবে, যে কোনো দুইটা ঘটনা একত্রে মিল থাকবে মানে একটা মিল থাকবে, ওইটা বাদ দিতে হবে। তার মানে ইন্টারসেকশন পি অফ এ ইন্টারসেকশন বি, যেটা আমরা 6 নাম্বার ম্যাথে করছি। এক্সাম্পল কি হবে? ম্যাথ নাম্বার ওই আগের পেজের 6 নাম্বার ম্যাথ। ভালো করে এইটুকু বুঝবা, ভালো করে এইটুকু বুঝবা, তাহলে মোটামুটি এখানে যতটুকু থিওরি কথাবার্তা বলার, একটা মুদ্রা থেকে যত টাইপের ম্যাথ থাকার কথা, 7টা 8টা প্রায় 10টার মতো ম্যাথ করছি। এর বাইরে থেকে কোনো ম্যাথ আসার তেমন সম্ভাবনা নাই, থাকলেও সেগুলো আশা করি পারা যাবে। আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট দিন বাকি ম্যাথমেটিক্যাল টার্মগুলো এখান থেকে শেষ করে দিব।